দেখুন, গতকাল দুপুর পর্যন্ত রাস্তাঘাটে চায়ের দোকানে আলোচনার বিষয় ছিল যে কি হবে, কে জিতবে, কে হারবে, কে সরকার গঠন করবে, কোন কেন্দ্রে কে ভালো ফল করবে, খারাপ ফল করবে। এটা ছিল গতকাল মোটামুটি দুপুর পর্যন্ত। তারপর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আপনার কেন্দ্রে কে জিতেছেন, কে হেরেছেন আপনি পুরোটাই জানেন। আগামী দিনে দিল্লি থেকেই সরকার গঠন করবেন, অঙ্কগুলো কি কষা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরছি সকাল থেকে। কিন্তু প্রশ্ন একটাই, যে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যাদের বিরুদ্ধে বিরোধীরা এত মুড়িমুড়কির মতন অভিযোগ করেছিল, এত ছবি উঠে এসেছিল, তারপরেও তারা তাদের ভোট ব্যাংকের জোয়ারটা বজায় রাখলেন কি করে? আমরা আসবো আলোচনায়। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন নিরাপদ সর্দার, সিপিআইএম নেতা। নিরাপদবাবু স্বাগত। শুভজিৎ রয়েছি। বেশ, নিরাপদবাবু সরাসরি প্রশ্ন করছে, আপনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ, আপনি গ্রেপ্তার হয়েছিলেন। আপনাদের এবারও শূন্যের কাঁটা কাটাতে পারলেন না। ইস্যু নির্বাচনে কোনো ভুল হয়েছিল আপনাদের? না না, আমাদের ইস্যু নির্বাচনে ভুল হবে কেন? কারণ এবার তো ছিল দেশের নির্বাচন। এবার দেশের দিকে সকলেরই নজর ছিল। দেশ যারা চালাচ্ছিল, তারা যেভাবে চালাচ্ছিল তাতে দেশের বড় বিপদ ছিল। দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব, দেশভাগের বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছিল। স্বাভাবিকভাবে এবার ইস্যুর কোনো তঞ্চকতা ছিল না। একদম নির্দিষ্ট ইস্যুতেই এবার নির্বাচন ছিল। এবার নির্বাচনে এই তিনটি ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই ইস্যুর ভিত্তিতেই গোটা দেশে ভোট হয়েছে, আমাদের রাজ্যেও ভোট হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম, দেশে যেভাবে আমরা সকলে মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম, আমাদের রাজ্যেও ঠিক তেমনি আপনারা দেখেছেন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আমরা বামেরা কংগ্রেসের সঙ্গে এবং আরও অন্য দলদের সঙ্গেও একজোট করার চেষ্টা করেছিলাম। আসলে আমাদের লক্ষ্য ছিল দেশটাকে রক্ষা করার জন্য। এবার যারা ভোট দিয়েছেন প্রত্যেক ভোটার কিন্তু এবার সাক্ষী। কারণ এবার যদি একচেটিয়া মানে এককভাবে যদি নরেন্দ্র মোদী যদি পেয়ে যেত না, আমাদের চেষ্টা তো নিশ্চিতভাবে আমরা 71 আসন না পেলেও আমাদের যা ভাবনা ছিল সেটা কিন্তু আমরা সাকসেসফুল। আপনারা দেখুন, আমরা চেয়েছিলাম গোটা দেশে নরেন্দ্র মোদীর যে ঝড়, সেই ঝড় থামাতে হবে। নরেন্দ্র মোদী থাকলে গোটা দেশের বড় বিপদ। আমি এখান থেকে প্রশ্ন করছি নিরাপদবাবু, আপনারা গেরুয়া ঝড় থামাতে চেয়েছিলেন, নরেন্দ্র মোদীর ঝড় থামাতে চেয়েছিলেন না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারাও থামানোর কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থামানোর কথা বলেছেন, রাহুল গান্ধীও থামানোর কথা বলেছেন। রাহুল গান্ধীর আসন বেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন বেড়েছে। আপনাদের এরকম ফল হলো কেন? আপনারা দেখেছেন যে আমরা তো বারেই আমাদের দর্শনের রূপে দাঁড়িয়ে আমরা আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার আমরা আমাদের রাজ্যে দেখেছি, আমাদের প্রথম লক্ষ্য ছিল যে গোটা রাজ্যের মানুষ যাতে ভোট দিতে পারে, সেইটার উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম। ফলে গোটা রাজ্যের মানুষ এবার কিন্তু ভোট দিয়েছে। ভোট সম্পর্কে আমাদের পক্ষ থেকে আপাতত বলতে পারি সব মিলিয়ে নির্বিঘ্নে ভোট হয়েছে, কেউ প্রশ্ন তোলেনি। এটা হচ্ছে মানুষ সবাই ভোট দিতে পারলো, এটা ছিল আমাদের প্রধান লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য ছিল মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিক। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়েছে। বামেদের ভোট দিল না কেন? প্রশ্ন হচ্ছে এটাই, বামেদেরকে ভোট দিল না কেন? এখন প্রশ্ন হচ্ছে সরকারে যারা আছে এই সময়টা দাঁড়িয়ে, রাজ্যে যারা সরকার থাকে, দিল্লির ভোটে রাজ্যের যারা সরকার চালায় তাদের একটা অ্যাডভান্টেজ থাকে। আমাদের রাজ্যেও ঠিক তেমনি, মানে মমতা রাজ্যে যারা সরকার চালায় একটা অ্যাডভান্টেজ থাকে। আসবো নিরাপদবাবু, আপনি একটু সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও আসবো, সঙ্গে থাকুন। অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন, অর্জুন বাবুর কাছে একটু সরাসরি চলে যাই। অর্জুন বাবু, শুভজিৎ রয়েছি। দুপুরেও আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনাকে দুপুরে কথা বলছিলাম, যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি। সকাল থেকে আমরা অর্জুন সিংকে চেনা মেজাজে এখনো পর্যন্ত দেখছি। কর্মীদের বাড়ি সকালে আপনি ছুটে গেছিলেন, আমরা সেই ছবি তুলে ধরেছি। কিন্তু যে অর্জুন সিংকে আমরা ব্যারাকপুরের বাঘ হিসেবে দেখতাম, বাহুবলী হিসেবে দেখতাম, বাম জমানাতেও দেখেছি, সেই অর্জুন সিং এখনো কি ব্যারাকপুরের বাঘ থাকবেন, বাহুবলী থাকবেন? না, বাঘ আর বাহুবলী আপনারা বলতেন। আমি একটা জিনিস বারবার বলবো कि আমার যা কাজ, রাজনৈতিক কাজ, আমি আমাদের 4,55,000 মানুষ আমাকে ভোট দিয়েছে, তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাকে নিতেই হবে। কেন বাংলায় পুলিশের শাসন চলছে, বাংলায় শাসকের শাসন চলছে, আর এই বাংলার শাসকের শাসনের বিরুদ্ধেই আমাকে লড়তে হবে। যেখানে মানুষকে তারা মানুষ বুঝে না, মানুষ ভুল বুঝেছে, মানুষ
1000 টাকা দিয়ে নিয়ে কিছু মানুষ ভোট করেছেন, তারা বুঝতে পারেননি কি 1000 টাকা দিয়ে কিভাবে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। সেটা সন্দেশখালী মানুষ হয়তো বুঝতে পেরেছেন ওখানকার মহিলারা, কিন্তু বহু জায়গাকার এখনও লোক, বহু মহিলা, বহু মায়েরা, দিদিরা এটা বুঝতে পারেননি কি 1000 টাকা দিয়ে কিভাবে মানুষের উপরে অত্যাচার করা যেতে পারে। তাই আমরা মাঠে ছুটেছি, আর নিশ্চিতভাবে শপথ নিয়ে ছুটেছি কি আগামী 2026-এ ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে এই তৃণমূল নামক যে শাসক আছে, যারা শাসকের নামে শোষণ করছে মানুষে, তারা হয়তো মানুষ কিছু ভুল বুঝে এখনও তাদেরকে ভোট দিচ্ছে, তাদেরকে যাতে এখানে ধুয়ে মুছে সাফ করা যায়, তার জন্য সকাল থেকে মাঠে ছুটে তাদের পাশে দাঁড়িয়ে তাকে সুরক্ষা প্রোটেকশন দেওয়ার জন্য মাঠে নেমে। মানে 26-এর লক্ষ্যে অর্জুন সিং আজকে সকাল থেকে মাঠে নেমে পড়েছেন, এক বাক্যে এটা বলতে পারি আমরা? নিশ্চিত মানুষ, আমরা যারা রাজনীতি করি আমাদের টার্গেট সবসময় নিয়ে চলতে হবে, আর বাংলায় শাসককে সরাতেই হবে, না সরালে কিন্তু এখানে মানুষ থাকতে পারবে না। আমি ধরুন কেউ একটা লোক অন্য দল করতেই পারে, তার জন্য তার বাড়ি ভাঙচুর করতে হবে কেন? আজকে বিজেপির, আমি কিছুক্ষণ আগে নিরাপদা বাবুর কথা শুনছিলাম, কিছুক্ষণ আগে ওনার কথা শুনে এটাই বোঝা গেল কি মানুষ যে কোনো দল করতেই পারে, এবার দল করলে তাকে তার ঘর বাড়ি ভাঙতে হবে, তাহলে শুধু বেছে বেছে বিজেপি কর্মীগুলো বাড়ি ভাঙচুর করা হচ্ছে কেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন? এবার আমি যেটা দেখতে পারলাম আমরা কি প্রত্যেক জায়গা ওই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকেরা লড়াই মধ্যে মোদিজিকে সরাবার জন্য যে লড়াই লড়ছিলেন, তার থেকে বেশি বাংলায় তৃণমূলকে রাখার জন্য এই লড়াইটা ছিল। তাই জন্য দেখবেন কি প্রত্যেকটা বুথে যারা বাম কর্মীরা বুঝেছিলেন কি বাংলায় তৃণমূলকে রাখলে ভালো হবে না, কারণ মানুষের ভালো হবে না, কিন্তু এবার আমরা দেখতে পারলাম কি সেই লোকগুলো কিন্তু তাদেরকে এমন বোঝানো হলো কি বিজেপি হলো শত্রু, তৃণমূল তাদেরকে বাংলাতে তৃণমূলই তাদেরকে সুরক্ষা দেবে বা সব সুযোগ সুবিধা দেবে। এই জন্য দেখুন বাংলা তো শেষ হলো, কেরালাটাও শেষ হয়ে গেল। বুঝতে পেরেছি। এটা একটা, এরা যারা বাম কর্মীরা আছেন বা যারা বামপন্থী নেতারা আছেন তাদের বোঝা দরকার আছে, বাংলায় এই শাসক যে শ্রেণী আছে তাদের বিরুদ্ধেই মানুষকে একবদ্ধ করে লড়াই লড়তে হবে, নাহলে রাজনৈতিক পরিস্থিতি থাকবে না বাংলায়। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সিপিএম করুন, বলুন বলুন বলুন, বিজেপি করুন, যে কোনো আপনাকে থাকতে দেওয়া হবে না, আপনাকে পার্টি করতে দেওয়া হবে। আপনি রাজনীতি বিরোধী হলে আপনাকে জেলে ঢুকতে হবে, নাহলে ঘর বাড়ি আপনার ভাঙচুর করে দেওয়া হবে। এই সময় চলছে। বেশ, অসংখ্য ধন্যবাদ অর্জুন বাবু আপনাকে। অর্জুন সিংয়ের সঙ্গে কথা বললাম। আলোচনা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থ প্রতিম রায় এবং যোগ দিয়েছেন বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টু বাবু, আপনার কাছে একটু চাই। ঝন্টু বাবু, আমি কতগুলো ছবির কথা বলবো, যে ছবিগুলো আমরা বিগত দিনে, বিগত কয়েক মাসে, কয়েক বছরে দেখেছি রাজ্যের শাসক দলের মহাসচিব তিনি গ্রেপ্তার হয়েছেন, তার বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। রাজ্যের শাসক দলের একাধিক বিধায়ক গ্রেপ্তার হয়েছেন। রাজ্যের শাসক দলের একজন হেভিওয়েট জেলা সভাপতি গ্রেপ্তার হয়েছেন। রাজ্যের বেকার যারা আছেন, যুবক যারা আছেন, তারা প্রতিবাদে রাস্তায় বসে আছেন। সরকারি কর্মচারী যারা আছেন তারা রাস্তায় বসে আছেন, প্রতিবাদ করছেন। এই ছবিগুলো আমরা দেখেছি। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরোধী দলের নেত্রী, এই ছবিগুলো দেখলে কি এমন করতেন যেটা এ রাজ্যের শাসক বিরোধীরা করতে পারেনি? হ্যাঁ, একদম শুভজিৎ, একদম দুর্দান্ত প্রশ্ন। যে তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা পরিষ্কার লুকিয়ে আছে, যে বিরোধীরা কিন্তু আইডিওলজিক্যালি ব্যাংকক্রাফটেড সিচুয়েশনটায় ছিল। অর্থাৎ এই যে দুর্নীতির প্রশ্ন তুমি বলেছো, সেই দুর্নীতিটার প্রশ্নটাকে মানুষের একদম ম্যান মার্কিংয়ে মানুষের কাছে ইস্যু করে তুলতে যেমন বিরোধীরা ব্যর্থ হয়েছে, অপর প্রান্তে এ রাজ্যের একটা বড় লার্জ প্রপোর্শনের মানুষ কিন্তু করাপশনের চাইতে প্রোটেকশনটাকে বেশিভাবে দেখেছে। সেটা সোশ্যাল ওয়েলফেয়ারের প্রোটেকশন বা তুমি বলতে পারো ইকোনমিক্যাল প্রোটেকশন, সেটা সামান্য হলেও
অর্থাৎ এখানে করাপশনটার চাইতে প্রোটেকশনটা ভারী হয়ে গেছে বলে কিন্তু আপাতত যে পরিসংখ্যানগুলো আসছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সংখ্যালঘুদের অ্যাসপেক্টে কিন্তু একটা লার্জ প্রপোর্শনেটের, তুমি খেয়াল করবে 92%-এর উপরে সংখ্যালঘু পোলটা কিন্তু একদম পুরোপুরি পোলারাইজড হয়ে তৃণমূলের কাছে গেছে। আর অপর প্রান্তে যে অংশটা, এই যে তুমি কথাগুলো বলছিলে, সত্যি এত ভয়ানক একটা লার্জ স্কেলের করাপশন, মমতা ব্যানার্জি থাকলে আমি বলছি তোমাদেরকে, বিরোধী স্ট্রিটে দাঁড়িয়ে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু তারা দেখিয়ে দিতেন। সেটা কিন্তু 77টা এমএলএ থাকা সংখ্যাতত্ত্বের ভিত্তিতে যারা বিরোধী তারা কিন্তু কার্যত করতে পারেনি, বরং বলতে পারো শূন্যে থাকা বা মহাশূন্যে থাকা বাম কংগ্রেসও কিন্তু কিছুটা বেগ দিয়েছিল, সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হোক যাই হোক। বরং আমি বলবো রাজ্যের কথা নিয়ে পার্থ প্রতিম বাবুর কাছে একটু যাই। ঝন্টু বাবু, আপনার কথা প্রসঙ্গে পার্থ প্রতিম বাবুর কাছে একটু যাই। পার্থ প্রতিম বাবু, 2011 থেকে আপনারা ক্ষমতায়, এখনো পর্যন্ত 4% হোক বা 5% হোক, তরুণ সমাজের একটা অংশ কিন্তু এখনো বামপন্থীদের ওপর আস্থা রেখেছে, 1 নম্বর। 2 নম্বর, আপনারা বলছেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপি, তাদের ভোটও কিন্তু 38-এর আশেপাশে, আপনাদের আসনটা বেড়েছে, পলিটিক্যাল সাফল্য কতটা বেড়েছে? নিশ্চিতভাবে পলিটিক্যাল সাফল্য বেড়েছে। যেভাবে ডেইলি প্যাসেঞ্জারই নরেন্দ্র মোদী, অমিত শাহরা করেছেন, যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছেন, বাংলায় 30 আসন পেলে সরকারকে উপড়ে ফেলবে, যেভাবে ধর্মান্ধতা বা একটা সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে, যেভাবে বিরোধীদের গলা টিপে দেওয়ার একটা প্রয়াস সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, সংবিধানকে যেভাবে হত্যা করার টেন্ডেন্সি ছিল তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে, এবং এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা বাড়াতে সমর্থ হয়েছে। 21-এর থেকে ভোট পার্সেন্টেজ কমলেও যে পার্সপেক্টিভ, যে দেশের ভোটের নিরিখে যে পার্সপেক্টিভ, সেখানে থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু উল্লেখযোগ্য ভালো ফলাফল করেছে, পলিটিক্যাল বেনিফিট তো নিশ্চিতভাবে পেয়েছে, এবং 26-এ আরও বেশি ম্যান্ডেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে। নিরাপদবাবু, আপনার কাছে যাই। আপনি কথা প্রসঙ্গে বললেন বা বিভিন্ন সময় আপনারা স্লোগানও দিয়েছেন যে আপনাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আপনাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধেও। এই দুটো বিরুদ্ধ করতে গিয়ে কি জিনিসটা ভোতা হয়ে গেছে? যদি একটা জায়গায় বিরুদ্ধতা দেখাতেন আপনারা, তাহলে কি আক্রমণের ধারটা, শানটা একটু বেশি থাকতো? না, আসলে একদমই ঠিক না। দুজনেই তো আমাদের শত্রু। কারণ আমাদের তো প্রথমত হচ্ছে শ্রেণী সংগ্রাম, শ্রেণী বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শ্রেণীচ্যুত হচ্ছে, শ্রেণীর যে অধিকারগুলো সেগুলো সাংঘাতিকভাবে খর্ব হচ্ছে। একাধারে দিল্লির পক্ষ থেকে খর্ব হচ্ছে, এদিকে রাজ্যে যারা ক্ষমতায় আছে তারাও খর্ব করছে। সব মিলে এই দুজনকে বাদ দিয়ে কখনো আমরা লড়তে পারি না। স্বাভাবিকভাবে আমাদের গরিব অংশের যে মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ, কৃষক, ছাত্র, যুব, এদের প্রত্যেকটা অধিকার খর্বিত হচ্ছে এই দুই দল দ্বারাতে, দিল্লি এবং রাজ্য সরকারের দ্বারাতেই এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এদের দুজনকে বাদ দিয়ে আমাদের রাজ্যে অন্তত শ্রেণী সংগঠন, শ্রেণী আন্দোলন গড়ে উঠতে পারে না। আমাদের ইডিওলজি অনুযায়ী আমাদের একদম সঠিক লক্ষ্য ছিল। তার ভিত্তিতে আপনারা এবার দেখবেন, এবার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মানে মানুষ তৃণমূলকে জেতালো কেন? শুধু সরকারে আছে বলে না, কারণ এখনো পর্যন্ত মানুষ দেখছে যে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। তৃণমূল যখন বামেদের উপর আক্রমণটা শানিত করছে, বামেরা যখন দুর্বল হচ্ছে, মানুষ কিন্তু আশঙ্কিত হচ্ছে যে তাহলে কি মানে আমাদের রাজ্যেও কি বিজেপি চলে আসতে পারে। ফলে নানান রকমের ইকুয়েশন কিন্তু ভোটারদের মধ্যে কাজ করেছে। ফলে তারা দেখলো যে বাম যখন দুর্বল হয়েছে, বামের ভোটটাকে যদি আমরা বামেই রাখতে পারি তাহলে হয়তো আবার বিজেপি চলে আসতে পারে। অনেক জায়গাতে এই জিনিস হয়েছে। ফলে আপনারা দেখবেন অনেক অংশের ভোট কিন্তু তৃণমূল পেয়েছে। সাধারণ গরিব লোকও কিন্তু তৃণমূলকে দিয়েছে, সেটা কিন্তু বিজেপিকে রক্ষা করার জন্য। সেই জন্য মানুষ, আমাদের ভাবনার সঙ্গে মানুষের ভাবনার কিন্তু মিল আছে। কারণ মানুষও দেখছে কিন্তু জানি না বিধানসভায়, মানে বিধানসভায় জানি না এটা কি হবে। বিধানসভা কেন্দ্রিক প্রশ্নে আসবো নিরাপদবাবু, সময় কম, সঙ্গে থাকুন। সময় পেলে অবশ্যই আপনার কাছে আরও একবার আসবো। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টস আপনি হাইলাইট করেছেন। ঝন্টুবাবুর কাছে একটু যাই। ঝন্টুবাবু, চের গেরিলা যুদ্ধ, সে নীতিতে বলা আছে যে শত্রু যদি বিরাট শক্তিশালী হয় তাকে আগে নিজের মাঠে টেনে আনো, টেনে এনে প্রবল আঘাত করো,
তাহলে দেখবে যত শক্তিশালী হোক না কেন প্রতিপক্ষ, সে দুমড়ে মুচড়ে যাবে। গোটা দেশ জুড়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে কি তাহলে এই ফর্মুলাটাই বিরোধীরা অ্যাপ্লাই করেছিলেন? এক, এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কি এ রাজ্যের বিরোধীরা সেরকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে চেয়েছিলেন বা পেরেছেন? আমি তোমায় প্রথম বলি, দেখো বিরোধীদের কিন্তু সর্বভারতীয় স্তরে কোনো রকম মেকানিজম সেইভাবে কনসোলিডেটেড হয়নি। আমি আবার বলছি, প্রবল স্ট্যাবলিশমেন্ট বিরোধিতা, অর্থনৈতিক নিষ্পেষণ। আমি তোমাকে গ্রস বলছি, আমাদের বিভিন্ন সার্ভেগুলো হয়তো অনেকটাই ফেলিওর, বিশেষ করে ইউপির অ্যাসপেক্টে। কিন্তু আমরা এই রাম মন্দির ইস্যুটা যখন কনসোলিডেটেড সার্ভেতে আনতে গিয়েছিলাম, আমরা গতকালও বিভিন্ন চ্যানেলে, ইভেন ভোটের রেজাল্টের আগেও আমরা বলেছিলাম যে রাম মন্দিরটা আস্থা बट इशू नॉय, मुद्दा नहीं है। इशू है बट आस्था है लेकिन मुद्दा नहीं है। अर्थात इकोनॉमिकल आस्थाटा এবং সর্বভারতীয় স্তরে যে কনসোলিডেশন পোলারাইজড হয়েছে তার বেনিফিট কিন্তু গ্রস অ্যাভারেজে অন্যরা পেয়েছে বিরোধীরা। আর মোদির যে অঙ্কটা ছিল ভোটের, যেই পার্সেন্টেজ অফ ভোটারদের যে অঙ্কটা, সেটাই কিন্তু ইকোনমিক্যাল কাটাটা হয়েছে মানুষের চাপ হয়। আর যদি পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে বলো, আমি তোমায় বলছি পশ্চিমবঙ্গে পোলারাইজ ক্যারেক্টারে কিন্তু সেটা সন্দেশখালী বলো, যাই পোলারাইজ ক্যারেক্টার বুঝতে পেরেছি। সঙ্গে দেখুন পার্থপ্রতিম বাবুর কাছে একটু যাই। পার্থপ্রতিম বাবু, কেন্দ্রের ভোট কিন্তু বামেরা বলুন বা বিজেপি বলুন বা কংগ্রেস বলুন, এ রাজ্যে প্রচারে রাজ্যের ইস্যু নিয়ে এসেছে আপনাদের বিরুদ্ধে। তাহলে কি 26-এর প্রশ্নপত্র এখনই আপনারা পড়ে ফেললেন? যদিও 2 বছর বাকি আছে, প্রশ্নে আরো কিছু যোগ হবে কিনা জানি না। না, প্রশ্নপত্র পড়ার কোনো বিষয় নেই। এখানকার কংগ্রেস, এখানকার সিপিএম, এই রাজ্যের তারা বরাবর তৃণমূলের প্রতি ওদের একটা ক্ষোভ রয়েছে। কিসের ক্ষোভ, তাদের নীতিগত কোনো প্রশ্ন আছে কিনা জানা নেই, কিন্তু তারা বকলমেকে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার একটা রাস্তা তৈরি করবার চেষ্টা করে। এটা দুর্ভাগ্যজনক। আমরা জায়গায় জায়গায় দেখেছি কিভাবে সিপিএমের ভোট শিফট হয়েছে। নিরাপদ বাবুর যে কথা, তার সঙ্গে আমি 100% অপোজ করছি। জায়গায় জায়গায় বিজেপি ওয়ার্ডে বা পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ভোট পেয়েছে, সেই ভোট তারা এবারে লোকসভা নির্বাচনে ধরে রাখতে পারেনি। সেই ভোট বিজেপির দিকে শিফট হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। বেশ, 2 বছর পরে কি হবে আমরা জানি না, 2 বছর পরে। কিন্তু আজকের আলোচনা এখানে থামাতে বাধ্য হচ্ছি। প্লিজ, মানে আমাদের যেহেতু সময়টা একেবারেই লিমিটেড, অসংখ্য ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ।